আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো আমাদের লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনারা আমাকে একটু কমেন্ট করে কনফার্ম করেন যে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। ওকে, একটু কমেন্ট করে আমাকে জানান আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। একটু কমেন্ট করতে হবে প্লিজ। আমি চেক করেছি, আলহামদুলিল্লাহ আমার এখানে সাউন্ড সিস্টেম, অডিও, ভিডিও সবকিছু এভরিথিং ইজ ওকেই। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জাস্ট আমাকে এটা জানান প্লিজ। আপনাদের সাথে আমরা আজকে ট্রান্সলেশন সাইড বাই সাইড আরও বেশ কিছু টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, সো আপনাদের সাথে আজকে আমাদের যে লাইভটা শেয়ার করছি, মুফতি ওমর ফারুক রায়পুরি ভাই বলছেন সাউন্ড ওকে, থ্যাংক ইউ মুফতি ভাই। তো দেখেন আমরা আমাদের যে রিটেন ব্যাচটা ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ, এই ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচে আমরা আজকে একটা উইকলি এক্সাম ছিল। হ্যাঁ, এই মাসের আমাদের একটা উইকলি এক্সাম ছিল আর কি। তো এই এক্সামটা আমি চাইলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে দেখা গেছে আমাদের জন্য ট্রান্সলেশনটাও সহজ হয়ে যাবে। ওকে, তাহমিনা আক্তার, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তাহমিনা। শরীফুল ইসলাম ভাই ধন্যবাদ, রাসেল ওয়াহিদ ভাই, আচ্ছা আচ্ছা ধন্যবাদ। তাহলে আসেন আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। তো দেখেন আমরা সাধারণত পরীক্ষাগুলো 20 থেকে আমরা সাধারণত 20 থেকে 30 মার্কের এক্সাম নেওয়ার চেষ্টা করি আর কি। তো এরকমই আমাদের আজকে একটা এক্সাম ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার 1 নাম্বার কোয়েশ্চেনে আমরা 10 মার্কসের একটা ট্রান্সলেশন রেখেছিলাম। এটা ছিল বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন, আর একটা ছিল ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন। ধন্যবাদ সুইটি এবং শাহিনুর রহমান শাহিন ভাইকে। তো দেখেন আমাদের একটা ট্রান্সলেশন দেওয়া ছিল, যেটা ট্রান্সলেট দ্য ফলোয়িং টেক্সট ইনটু ইংলিশ। নিচের যে বাংলা টেক্সটটা আছে এটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি কিনা, এরকম একটা এক্সাম হয়েছিল। তো আমাদের স্টুডেন্টরা কি কমেন্ট করছে বা তারা কিভাবে রিপ্লাই দিয়েছে, আমি তাদের খাতাগুলো অলমোস্ট আমাদের সাথে 150 জন যুক্ত আছেন আর কি এই ব্যাচটাতে। তো আমি সবার খাতাগুলো আসলে দেখাচ্ছি না, আমি জাস্ট কয়েকজনের খাতাগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, প্লাস আমি উত্তরটাও বলে দেবো। ওকে, মশিউর রহমান, রিফাত ভাই, হাবিবা ইসলাম, ধন্যবাদ। তো দেখেন আমরা এখানে একটা ট্রান্সলেশন দেখতে পাচ্ছি যে প্রতিদিন লাইব্রেরি থেকে বিভিন্ন ধরনের বই ধার নেওয়া হয়। প্রতিদিন লাইব্রেরি থেকে বিভিন্ন ধরনের বই ধার নেওয়া হয়, পাশাপাশি লাইব্রেরিগুলোতে পাঠের জন্য বা পড়ার জন্য শান্ত পরিবেশ নিশ্চিত করা হয়, যাতে করে কোনো পাঠক বই পড়ার সময় বিরক্ত না হয়। ঠিক আছে, আচ্ছা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুর্লভ বইগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য যত্ন সহকারে সংরক্ষণ করা হয়। এছাড়াও পাঠককে আকৃষ্ট করার জন্য অসংখ্য বই সেলফে বা তাকে সাজিয়ে রাখা হয়। কাঙ্ক্ষিত বই খুঁজে পেতে অসুবিধা হলে কর্মী বা স্টাফরা বই খুঁজে পেতে সহায়তা করেন। এটা ছিল আমাদের 10 মার্কসের একটা ট্রান্সলেশন। তো যেহেতু শুরুর দিকে, তাই আমরা ছোটখাটো একটা ট্রান্সলেশন দিয়েছিলাম। এই ট্রান্সলেশনটায় বেশ ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে, যেটা আপনারা এর আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সেখানে দেখেছেন। আজকেও আমি আপনাদের সাথে আবার আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি কিভাবে কভার করবেন বা এই প্রশ্নগুলোর আনসার লিখবেন সেটাও আজকে জানতে পারবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম সাবুস ইংলিশ, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাইজান। আচ্ছা, 2 নাম্বার যেটা ছিল, আমরা এখানে কিছু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্লাস রাইট ফর্ম অফ ভার্ব রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন ছিল এখানে। এখানে আমরা 5টা কোয়েশ্চেন লিখে রেখেছিলাম। হ্যাঁ, 5টা কোয়েশ্চেন লিখে রেখেছিলাম। তো এইখানে একটা কোয়েশ্চেন আমার পরীক্ষায় আসলে এটা কিভাবে হলো আমি খেয়াল করি নাই, এ এবং সি আসলে রিপিট হয়ে গিয়েছিল পরীক্ষার কোয়েশ্চেনে। মাই ফেভারিট ফুড নাও দুটো কমন হয়ে গেছিল। মূলত এটা আমি পরে কারেকশন করে দিয়েছি। আমাদের যারা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছেন তারা এই জায়গাটাতে দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এইখানে আমরা এই যে 1 2 3 4 5টা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম অফ ভার্ব, হ্যাঁ, সম্মিলিতভাবে আমি এখানে কোয়েশ্চেন দিয়ে রেখেছিলাম। অনেকের উত্তর কারেক্ট হয়েছে, অনেকের কারেক্ট হয় নাই। এরপরে দেখেন আমাদের প্রথম অংশে আমরা প্রথম অংশে দিয়েছিলাম 10 মার্কের, হ্যাঁ 10 মার্কের বাংলা থেকে ইংরেজি, দ্যাট ইজ B2E ট্রান্সলেশন। এরপরে আমাদের যেটা ছিল আরো 10 মার্কসের, হ্যাঁ আরো 10 মার্কসের আমাদের এইবার ছিল E2B, দ্যাট ইজ ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। তো এই ট্রান্সলেশনগুলো মারাত্মক ইন্টারেস্টিং ট্রান্সলেশন। দেখেন আমি এগুলোর আনসার বলবো, যেমন রানিং ট্রেনস ইজ, রানিং ট্রেনস আর, দুটোই কারেক্ট সেন্টেন্স।
ফ্লাইং প্লেনস আর, আবার দেখেন ফ্লাইং প্লেনস ইজ, বাকি সব সেম, দুটোই কারেক্ট। ভিজিটিং প্লেসেস ডিফারেন্স হচ্ছে সবকিছু ঠিকঠাক, শুধু ইজ এবং আর এর ডিফারেন্স। হ্যাঁ, তো এই বিষয়গুলো, এই টোটাল হচ্ছে গিয়ে অনুবাদগুলো দেয়া হয়েছিল। মনির ভাই বলতেছেন স্যার আমি প্রথম অনুবাদটা পাইনি। কোনো সমস্যা নাই ভাই, প্রথমটা পান নাই বা করতে পারেন নাই, কোনো সমস্যা নাই। ওকে, নো প্রবলেম। আসেন আমরা চলে যাই সামনের দিকে। শেষের দুটো কোয়েশ্চেন ছিল একটু ডিফারেন্ট আর কি। এই যে দেখেন এখানে হান্টিং ডগস আর, এখানে হান্টিং ডগস ইজ, পরটা ছিল হোয়ার ইজ শি, আর গিভেন ইজ ওল্ড এজ হি ইজ ফাস্ট ইনাফ। আচ্ছা, বদরুজ্জামান গাজী ভাই বলছেন ইলিশের বাড়ি থেকে, মানে চাঁদপুর থেকে আর কি। আমাদের আরেক ভাই কমেন্ট করে মাঝে মাঝে মামুর বেটার দেশ থেকে। আচ্ছা ঠিক আছে, তো এই হলো কি ঘটনা, এই ছিল আমাদের কোয়েশ্চেন আর কি। তো আমাদের ছাত্রছাত্রীরা যেগুলো রিপিট করছে আর কি, আমি তাদের কেটে সেটে মার্কিংটা আপনাদের সাথে শেয়ার করছি না, বাট আমাদের ভাই বোনেরা যেই উত্তরগুলো দিয়েছেন তাদের কয়েকজনের উত্তর আমি দেখাচ্ছি। তো দেখেন আমাদের সঞ্জিদা তাসনিম স্বপ্না, তিনি 1 নং প্রশ্নের উত্তর এভাবে দিয়েছিলেন যে সেভারাল কাইন্ডস অফ বুকস আর বরোড ডেইলি ফ্রম দ্য লাইব্রেরি। মনে আছে আপনাদের? দেখেন তো প্রথম সেন্টেন্সটা কি ছিল আমাদের? আমাদের প্রথম সেন্টেন্সটা ছিল প্রতিদিন লাইব্রেরি থেকে বিভিন্ন ধরনের বই ধার নেওয়া হয়। প্রতিদিন লাইব্রেরি থেকে বিভিন্ন ধরনের বই ধার নেওয়া হয়। তো যাক, আমাদের সঞ্জিদা তাসনিম স্বপ্না উনি খুব ভালোভাবে হয়তো বুঝতে পেরেছিল যে এই পুরো টেক্সটটা প্যাসিভ ভয়েসে দেয়া ছিল। তো উনি খুব চমৎকার করে এখানে কাজ করেছেন। সেভারাল কাইন্ডস অফ বুকস আর বরোড ডেইলি ফ্রম দ্য লাইব্রেরি। তো আমাদের অনেক ভাই বোন আছেন যারা এখানে বড় না লিখে, ভাই এই লেন্ড মানে হচ্ছে ধার দেয়া, লেন্ড মানে হচ্ছে ধার দেয়া, আর বড় মানে হচ্ছে কারো থেকে ধার নেয়া। হ্যাঁ, এটা হচ্ছে ধার নেয়া। এখন ভাই খেয়াল করেন, বলা ছিল যে প্রতিদিন লাইব্রেরি থেকে অসংখ্য বই ধার নেয়া হয়, কিন্তু আমি দেখলাম কয়েকজন ভাই এবং বোনেরা তারা ধার নেয়া না বলে তারা লিখছে যে লাইব্রেরিকে প্রতিদিন কিছু কিছু বই ধার দেয়া হয়। কাউসার মোহাম্মদ দীপু ভাই বলতেছেন স্যার এটা কি পেইড ব্যাচ? জি ভাই, এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস। তো যেহেতু আমি ট্রান্সলেশন নিয়ে কাজ করতেছি, আপনাদের সাথে ট্রান্সলেশনের ভিডিও শেয়ার করতেছি, ট্রান্সলেশন আপনাদের সাথে শেয়ার করছি নিয়মিত, চিন্তা করলাম তারই ধারাবাহিকতায় যেহেতু আমি আজকে আপনাদের সাথে 20 মার্কের ট্রান্সলেশন বা আমরা 20টা বা 15টা সেন্টেন্সকে ট্রান্সলেট করে দেখাবো, সো চিন্তা করলাম একসাথে সবাই মিলেমিশে কাজটা করে ফেলে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আমাদের সঞ্জিদা তাসনিম স্বপ্না খুব চমৎকারভাবে এই কাজটা করেছেন। হ্যাঁ, খুব চমৎকারভাবে কাজ করছেন তিনি, এই লিঙ্কিং ওয়ার্ডগুলোর ব্যবহারও খুব সুন্দর করে করছেন, চমৎকারভাবে কাজ করেছেন। তো যাই হোক, তাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে যে তিনি সেন্টেন্সগুলো উত্তর এখানে লিখে দিয়েছেন, আমি প্রশ্নগুলো একটা একটা করে ধরে ধরে আপনাদেরকে দেখাবো। আমাদের আরেকজন পার্টিসিপেন্ট তাহমিনা শারমিন, যিনি গাইবান্ধা থেকে আমাদের সাথে এই কোর্সে যুক্ত হয়েছেন, হ্যাঁ তিনিও এখানে লিখে দিয়েছেন। তো আমি বলবো যে মাশাআল্লাহ, তিনিও খুব চমৎকার লিখছেন, ভালো লিখছেন আর কি। আচ্ছা, তা আমাদেরকে যারা লিখে দিয়েছিলেন, আমাদের আরেকজন পার্টিসিপেন্ট যিনি হচ্ছে ছবি তুলে দিয়েছিলেন, যিনি আমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, তো উনি যেই কাজটা করছেন এখানে, যেমনটা বলছিলাম আমি, আমাদের হেলেনা আক্তার গাইবান্ধা থেকে যিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, হেলেনা আমাদের সাথে আছেন কিনা, থাকলে একটু হাত তুলে নাড়া দিয়ে, না বাসায় নাড়া দেন, আমরা আধ্যাত্মিকভাবে দেখে ফেলবো। তো আমাদের এই আম্মাজান যেই কাজটা করছে, আম্মাজান লেন্ট লিখছে। হ্যাঁ, এই লেন্ট লিখলে কিন্তু বাবা ঝামেলা হয়ে যাবে, বুঝছেন। আর এখানে আরেকটা বোকামি হয়ে গেছে, সেটা হচ্ছে উনি লাইব্রেরি লিখছেন। লাইব্রেরি লেখা যাবে না, কারণ কমন নাউন যখন সিঙ্গুলার হয়, ঠিক আছে, যখন কমন নাউনটা সিঙ্গুলার হয়, আমরা যখন কমন নাউন হিসেবে ব্যবহার করব, যদিও এটা লাইব্রেরি শুধু কমন নাউন না, আমরা পড়ে আসছি কালেকটিভ নাউন হইতে পারে, তাই না। কায়কোবাদ কাজল ভাই কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কাজল ভাই, কাজল ভাইয়ের কমেন্ট আমাদেরকে ক্যাজল করে দেয়। ক্যাজল মানে জানেন তো, কাজল স্যারের জন্য আপনারা একটা জোড়াতালি, সরি করতালি দিয়েন আর কি। হ্যাঁ, এই যে দেখেন কাজল ভাইরে দেখে আমি ক্যাজল হয়ে গেলাম। আপনাদের সাথে হয়তো আমি একটু মজা করে এই ভোকাবুলারিটা এর আগেও বলেছিলাম, একটু মনে করাই দিই। আমাদের কাজল ভাই কমেন্ট করছে, দেখেন আমরা এই যে কয়েকা জ আল কাজল এই শব্দটা পড়ে আসছি, তাই না, এটা দেখে আসছি। তো দেখেন ইংরেজিতে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে খ্যাজল। খ্যাজল এটা একটা ভার্ব, এর মানে হলো পটানো,
ঠিক আছে, আমি এটা এর আগেও আপনাদের সাথে কয়েকবার শেয়ার করেছিলাম যে দেখেন আপনি ক্যাজল শব্দটাকে দেখে কাজল শব্দটাকে মনে রাখেন। আমাদের নারীরা বা মেয়েরা যখন চোখে কাজল দেয় তখন আমরা পটে যাই, বুঝছেন তো? এই যে দেখেন চোখে কাজল দিয়ে আমরা মানুষের ক্যাজল আমরা করি না আর কি, মেয়েরা ছেলেদেরকে চোখে কাজল দিয়ে, হ্যাঁ মেয়েরা ছেলেদেরকে বলবো না, মানে আমাকে বউয়েরা আর কি, মানে আমার একটা বই, আমরা যারা বিয়ের সাথে করছি আর কি, তো আমাদের বউরা বা আমার বউ কাজল দিলে আমি ক্যাজল হই, পটে যাই, ভাল লাগে এরকম আর কি। হ্যাঁ, বুলবুল স্যার ম্যাথ, ধন্যবাদ ভাই। আচ্ছা, শারমিন মৌসুমী, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, শারমিন মৌসুমী, ধন্যবাদ। তো এইটা আমাদেরকে হেলেনা আক্তার গাইবান্ধা থেকে লিখে দিয়েছিলেন। তো এইখানে আসলে লেখাগুলো খুব ছোট ছোট আকারে আসছে, আপনারা হয়তো ওইভাবে ক্লিয়ারলি দেখতে পাবেন কিনা। হ্যাঁ, তবে মাশাআল্লাহ আমাদের হেলেনা, আপনার হাতের লেখা অনেক সুন্দর বাবা। আমি অনেক ফেয়ার অ্যান্ড লাভলি হাতে লাগাইছি, 2 হাত ভরে ভরে লাগাইছি, ডলে ডলে লাগাইছি, কিন্তু আমার হাতের লেখা সুন্দর হয় না। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ, ধন্যবাদ। এই তো আচ্ছা, তারপরে জাকিয়া হোসেন, যাক আমার একটা মজার বিষয় মনে পড়ছে আর কি, আমাদের জাকিয়া হোসেন যখন ছবি তুলেছিল একটা মাছি এই কোশ্চেনের উপরে এসে পড়ছে, বুঝছেন, মানে মাছির এটা ভালো লাগছে। তা আমি তো আর আসলে ছবি এটা এডিট করে চেঞ্জ করতে পারি না, বুঝছেন, তো মাছির ইংরেজি বলে দিই জাকিয়া। হ্যাঁ আম্মা জান, মাছির ইংরেজি হচ্ছে ফ্লাই। জাকিয়া আপনাদের রাজশাহীতে গেলে এবার আমার অবশ্যই চায়ের দাওয়াত দিবেন। আচ্ছা, জাকিয়া সুন্দর লিখছেন, ধন্যবাদ। আচ্ছা, তারপরে আপনার এই লেখাটা আমি খুব ক্লিয়ার আনার চেষ্টা করেও আনতে পারি নাই, এটা আসলে আমার ব্যর্থতা নাকি আসলে বোর্ডের ব্যর্থতা বুঝতেছি না, ক্লিয়ার আনতে পারি নাই। হ্যাঁ, আলামিন ভাই বলতেছেন স্যার আমার অ্যান্সার শিটটাও দেখায়েন। ভাই আপনার অ্যান্সার শিটটা সম্ভবত দেই নাই, আমি জাস্ট কয়েকটা লিখে রাখছি আর কি, বুঝছেন, আমি জাস্ট কয়েকটা লিখে রাখছি। মূল বিষয়টা আমি যখন ব্যাখ্যা করব। এইবার আমাদের মনির হোসাইন ভাই, আমাদের মনির খান ভাই এককালে বাংলাদেশের শ্রেষ্ঠ গায়ক ছিলেন, এখন গায়ক থেকে নায়ক হয়ে গেছে মনির ভাই। হ্যাঁ, মনির ভাই হচ্ছে গিয়ে 1 নং প্রশ্নের উত্তর করেন নাই, এই জন্য আপনার আসলে কি বলবো জানি না, জরিমানা কেমন করা উচিত। আমাদের কুড়িগ্রাম থেকে মনির হোসেন ভাই যিনি যুক্ত হয়েছিলেন, তার হাতের লেখা ইনশাল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর আর কি, ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে লেখা আর কি, এই যে তিনি উত্তর করেছিলেন আর কি। হ্যাঁ, চমৎকার হয়েছে মাশাআল্লাহ আমাদের পার্টিসিপেন্টরা। আর এইটা আমাদের এই যে সানজিদা ইসলাম মিমি, আপনি এই কাজটা করছেন, আপনার লেখাটা আমি অনেক চেষ্টা করছি, অনুবীক্ষণ দূরবীক্ষণ অনেক যন্ত্র দিয়ে ট্রাই করছি, কিন্তু আমি কেন জানি দেখতে পাইতেছিলাম না। মেবি আমার হয়তো মলা ঢেলা মাছ খাওয়া কম হয়ে গেছে। মিমি, আপনি আমাদেরকে দাওয়াত দিয়ে বউ বাচ্চা সহ মলা ঢেলা মাছ খাওয়াই দিন, আর নাহলে ক্লিয়ার পিকচার তুলে পাঠাই দিন আম্মা জান, ঠিক আছে? আফনান সানজিদা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই আর কি অনেকে লিখছেন, বাট অনেকের হাতের লেখা ক্লিয়ার বোঝা যায় না যারা ছবি দিয়েছেন। তাহলে আসেন এখন আমি আপনাদেরকে যেই মানে এক্সামটা নিয়েছিলাম, মনির হোসেন ভাই লিখছেন যে আমি পাইনি। আপনি পান নাই কেন ভাই? একসঙ্গে তো 3টা কোয়েশ্চেন দেওয়া ছিল, কয় কি আমি পাইনি মানে কি? আপনার তো জরিমানা হলো মনির ভাই। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এই যে 1 নম্বরে যে ট্রান্সলেশনটা ছিল, আসেন আমরা এটাকে এখন ট্রান্সলেট করি। কি লেখা ছিল? প্রতিদিন লাইব্রেরি থেকে বিভিন্ন ধরনের বই ধার নেওয়া হয়। তাহলে দেখেন আমরা জানি কোন একটা সেন্টেন্সে, খেয়াল করেন এবার আমরা ট্রান্সলেশনে জাম্প করতেছি, আমরা যে বিষয়টা জানি কোন একটা সেন্টেন্সে আমরা দেখব, যখন এটা দেখতে পাবো যে কোনো একটা কাজ করা হয়েছে, এটাই মুখ্য, এই কাজটা কে করেছে বা কার দ্বারা কাজটা করা হয়েছে সেটা মুখ্য নয়, সেটা উল্লেখ নাই, তাহলে আপনি ড্যাম শিওর হয়ে যাবেন এটা প্যাসিভ ভয়েস। আই রিপিট, আপনি যদি কখনো দেখেন যে কোনো একটা কাজ করা হয়েছে, এইটাই গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যে কোনো একটা কাজ করা হয়েছে, সামথিং হ্যাজ বিন ডান, এইটাই গুরুত্বপূর্ণ, কাজটা কে করছে সেটা গুরুত্বপূর্ণ নয়। যদি এইরকম কোনো বাক্য পান সেক্ষেত্রে আপনি মোটামুটি, স্যার আমারটা দেখাইলেন না, আচ্ছা নেক্সট ডে আপনাদেরটা দেখাই দেবো বাবা। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে আমাদেরকে প্যাসিভ ভয়েস ধরতে হবে। যেমন দেখেন এই যে ধার নেওয়া হয় বা ধার করা হয়, এটা হলো ভার্ব। কি ধার করা হয়? বিভিন্ন ধরনের বই ধার করা হয়, এটা হলো আমাদের সাবজেক্ট। কে ধার করে? উল্লেখ নাই। তাহলে কোন একটা কাজ করা হয় এটা উল্লেখ আছে, কাজটা কে করে সেটা উল্লেখ নাই, তাহলে ড্যাম শিওর হয়ে যান এইটা একটা প্যাসিভ ভয়েস, পিভি লিখলাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, এইবার দেখেন পাশাপাশি লাইব্রেরিগুলোতে পাঠের জন্য শান্ত পরিবেশ নিশ্চিত করা হয়। এখন শান্ত পরিবেশ হচ্ছে সাবজেক্ট, নিশ্চিত করা এটা হচ্ছে ভার্ব। এই নিশ্চিত কে করে সেটা উল্লেখ নাই, তার মানে কাজ করা হয় এটাই মুখ্য, কে করে মুখ্য নয়, তাহলে এটাও প্যাসিভ ভয়েস। এখানে দুর্লভ বইগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য যত্ন সহকারে সংরক্ষণ করা হয়। এই সংরক্ষণ করা হয় এটা কাজ। কি সংরক্ষণ করা হয়? দুর্লভ বইগুলো। কে করে? উল্লেখ নাই। এই দেখেন অলসো এটাও প্যাসিভ ভয়েস। এরপর দেখেন এছাড়াও পাঠকদেরকে আকৃষ্ট করার জন্য অসংখ্য বই শেলফে সাজিয়ে রাখা হয়। সাজিয়ে রাখা হয়
এটা হচ্ছে ভার্ব। কি সাজায় রাখা হয়? বই। কে সাজায়? জানি না, উল্লেখ নাই এখানে। এটাও প্যাসিভ ভয়েস। কাঙ্ক্ষিত বই খুঁজে পেতে অসুবিধা হলে, তার মানে খুঁজে পেতে অসুবিধা হলে বা যদি বই খুঁজে পাওয়া না যায়, অ্যাডমিশনের জন্য কি এটা কাজে লাগবে? হ্যাঁ, মারুফ আহমেদ অভি, আপনাদের অ্যাডমিশনের জন্য কাজে লাগবে। কর্মীরা বই খুঁজে পেতে সহায়তা করে, এই একটা জায়গায় আমরা দেখতে পেলাম সাবজেক্ট। এই যে দেখেন সহায়তা করে, এটা ভার্ব। এই একটা হলেও আমাদের অ্যাক্টিভ ভয়েস আমরা পেয়ে গেছি। সো আমরা এটা এখন ধাপে ধাপে দেখে দেখে আমরা এটাকে ট্রান্সলেট করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে রাজশাহী আসবেন স্যার? হ্যাঁ ইনশাল্লাহ, ফেব্রুয়ারি মাসে রাজশাহী আসতেছি, ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা, তাহলে আসেন আমরা এটাকে ট্রান্সলেট করব। তো আপনাদের সাথে আমি প্যাসিভ ইন ট্রান্সলেশন নামে একটা ভিডিও আপনাদের সাথে এটা শেয়ার করেছিলাম, মনে আছে তো? যে কোনো একটা কাজ করা হয়, কোনো একটা কাজ করা হয়, এইটাই মুখ্য, কাজ কে করে সেটা যদি মুখ্য নয়, এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে ট্রান্সলেশনটা প্যাসিভ ভয়েসে করতে হবে। সেক্ষেত্রে আমরা বলবো প্যাসিভ ইন ট্রান্সলেশন। ওকে ডিয়ার, মনে আছে ইনশাল্লাহ? তাহলে আসেন আমরা একটু সেটাই দেখে নেই। তো আমি আপনাদেরকে বলেছিলাম, আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে দেখিয়েছিলাম যে সাবজেক্ট নিজেই কোনো কিছু করে, যেমন সাবজেক্ট কাউকে ডাকে, সাবজেক্ট কাউকে কোনো কিছু লেখে, সাবজেক্ট কাউকে কোনো কিছু বলে, বা সাবজেক্ট কোনো কিছু দেখে। যদি এইরকম হয় সেক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার্স দেখেছি, প্রয়োজন অনুসারে ভার্বের সাথে এস বা ইএসও যোগ করছি আমরা। অন্যদিকে দেখেন, যদি এরকম হয় যে সাবজেক্টকে কোনো কিছু করা হয়, যেমন সাবজেক্টকে ডাকা হয়, সাবজেক্টকে লেখা হয়, সাবজেক্টকে বলা হয়, সাবজেক্টটাকে দেখা হয় বা দেখা যায়, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট লেখার পর, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, মাথায় রাখেন। সেক্ষেত্রে আমরা সাবজেক্ট লেখার পর এম ইজ আর লিখবো, প্রয়োজন অনুযায়ী আর কি, সাবজেক্ট অনুসারে এম ইজ আর যেটা হবে, দেন আমরা V3 লিখবো। এরপরে বাকি অংশ থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই। সাইদুর রহমান ভাই বলতেছেন যে স্যার বাংলা বাক্যে অনেক সময় সাবজেক্টিভ চিনতে কষ্ট হয়, এক্ষেত্রে উপায় কি? যে আমি চিনাই দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে দেখেন আমরা যদি বলি সে ডাকে, এই দেখেন সে ডাকে, ডাকার কাজ কে করে? সে করে। তাহলে যে কলস হচ্ছে ভার্ব, কে ডাকে? সে, এটা অ্যাক্টিভ ভয়েস। কিন্তু আমরা যদি বলি যে ভাই জানেন তাকে ডাকা হয়, তাহলে ডাকা হয় এটা একটা কাজ, কাকে ডাকা হয়? তাকে, এটা হলো সাবজেক্ট। কিন্তু ডাকে কে? কে ডাকে জানি না তো, কি এটা? প্যাসিভ ভয়েস। তাহলে প্রথমে সাবজেক্ট এই যে হি, এরপরে হি এর পরে ইজ হয় ইজ, তারপরে কল্ড, এই যে তাকে ডাকা হয়। ওকে, ইজিলি এটাকে ট্রান্সলেট করা যায়। আসেন আমরা এই নিয়মটা মাথায় রাখা খাতায় সুন্দরভাবে ট্রান্সলেট করা শুরু করে দেই। তাহলে আসেন আমি প্রথমে আপনাদেরকে একটু রুলটা লিখে দেই যে প্যাসিভ হলে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যখন প্যাসিভ হচ্ছে তখন আমরা সাবজেক্ট লিখব, তারপরে নেসেসারি এম ইজ আর যেটা দরকার সেটা লিখব, আমরা V3 লিখব, দেন বাকি অংশটা লিখব আমরা। হ্যাঁ, তাহলে দেখেন এই যে বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন, প্রতিদিন এভরিডে। হ্যাঁ, এটা আমরা জানি এভরিডে। লাইব্রেরি থেকে, কোথা থেকে? লাইব্রেরি থেকে। ধার নেওয়া হয়, এই যে ধার নেওয়া হয় এটা হচ্ছে ভার্ব। কি ধার নেওয়া হয়? বই বলবো না আমরা, বিভিন্ন ধরনের বই, কারণ বিভিন্ন ধরনের কি বই। ঠিক আছে, এতটুকু হলো আমাদের সাবজেক্ট। সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেছি আমরা। প্রতিদিন এটা হলো আমাদের সময়। তাহলে আমরা জানি যখন একসাথে অনেকগুলো অ্যাডভার্ব থাকে তখন সাধারণত MPFTR এইভাবে লিখতে হয়। প্রথমে লিখতে হয় ম্যানার, তারপরে প্লেস, তারপরে ফ্রিকোয়েন্সি, দেন টাইম, শেষমেশ রিজন। তবে এটাকে একটু আগে পরে লিখলেও ভুল হয় না, এটাও আমরা জানি। তাহলে আসেন আমরা প্রথমে প্রতিদিনটাকে আগেও রাখতে পারি, শেষেও রাখতে পারি। তাহলে আমরা লিখব এভরি। যদি কেউ এইভাবে এভরি ডে লেখেন তার সাথে সাথে ভুল হয়ে যাবে। হ্যাঁ, এটা এভরি স্পেস ডে লিখতে হবে। হ্যাঁ, যদি আপনি এইভাবে এভরি ডে লেখেন, সিঙ্গেল ওয়ার্ডেড এভরি ডে হলো একটা অ্যাডজেক্টিভ, এর পরে নাউন থাকা বাধ্যতামূলক, বাধ্যতামূলক। কিন্তু এই যে এভরি ডে মাথায় রাখবো আমরা, এটা হলো অ্যাডজেক্টিভ, এরপরে নাউন থাকবেই, থাকতেই হবে। আর যদি এভরি ডে লেখেন এইটা হলো মূলত অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, তাহলে দেখেন এভরি ডে প্রতিদিন। আমরা প্রথমে সাবজেক্টটা নেই, বিভিন্ন ধরনের বই, ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস, বিভিন্ন ধরনের বই, অথবা ভ্যারিয়াস কাইন্ডস অফ বুকস, ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস, ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস, যে বিভিন্ন ধরনের বই। বিভিন্ন ধরনের বই মানে কিন্তু একটা বই না, একাধিক বই, তাই আমরা বুকস লিখলাম। এবার ধার নেওয়া হয় বা ধার করা হয়,
তাহলে বই যেহেতু অনেকগুলো আমরা লিখবো আর 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 করার ইংরেজি হচ্ছে বড়, borrowed। কোথা থেকে? এই যে লাইব্রেরি থেকে, ফ্রম। আর এখানে বলেন তো একটা লাইব্রেরি থেকে কি প্রতিদিন বই নেওয়া হয়? অসংখ্য লাইব্রেরি থেকে বই নেওয়া হয়। আমরা লিখবো ফ্রম লাইব্রেরিজ। লাইব্রেরিটা এমনিতে কমন নাউন, সরি কালেকটিভ নাউন, কিন্তু এখানে এটা কমন নাউন হয়ে গেছে, কারণ আমরা জানি কোনো নাউন যখন প্লুরাল হয় সেটা কমন নাউন হয়ে যায়। ওকে, এটা হচ্ছে ট্র্যাডিশনাল গ্রামারের নিয়ম। এইবার আসেন পাশাপাশি। পাশাপাশি আপনি বলতে পারেন মোর ওভার, বিসাইডস, অলসো। ওকে, তাহলে আসেন আমরা একটু দেখে নেই এটা। পাশাপাশি, এই আমরা লিখে ফেলি পাশাপাশি, বিসাইডস অর অলসো। আপনি বলতে পারেন অলসো অর বিসাইডস। লাইব্রেরিগুলোতে পাঠের জন্য, লাইব্রেরিগুলোতে কোথায়? লাইব্রেরিগুলোতে, এটা একটা প্লেস হয়ে গেছে কিন্তু দেখেন। পাঠের জন্য শান্ত পরিবেশ। কেন? কেন? আমরা জানি কোথায় দিয়ে প্রশ্ন করলে প্লেস পাওয়া যায়, কেন দিয়ে প্রশ্ন করলে রিজন পাওয়া যায়। আমি আপনাদেরকে বলেছিলাম একসাথে অনেকগুলো অ্যাডভার্ব থাকলে প্রথমে ম্যানার, তারপরে প্লেস, তারপরে ফ্রিকোয়েন্সি, দেন টাইম, শেষমেশ রিজন। শান্ত পরিবেশ নিশ্চিত করা হয়। এই যে নিশ্চিত করা হয় বা এনশিওর করা হয়, এটা হচ্ছে আমাদের ভার্ব। কি নিশ্চিত করা হয়? শান্ত পরিবেশ। এটা হলো সাবজেক্ট, কে করে জানি না, তার মানে এটাও প্যাসিভ। ঠিক আছে, তাহলে প্যাসিভ মানে কি? সাবজেক্ট প্লাস এমিজার প্লাস V3। যাতে করে, আমাদের এটা জানা আছে বাবা, যাতে করে মানে হলো সো দ্যাট। সাধারণত ট্র্যাডিশনাল গ্রামার আমাদেরকে বলতেছে, সাধারণত ট্র্যাডিশনাল গ্রামার আমাদেরকে বলতেছে, কি বলতেছে? যে সো দ্যাটের সামনের অংশে প্রেজেন্ট টেন্স থাকলে পরের অংশে ক্যান বা মে, এবং সামনের অংশে পাস্ট টেন্স থাকলে পরের অংশে কুড বা মাইট লেখা যায়। ওকে স্যার, বাংলাটা ইংলিশ ডিকশনারি আছে? থাকলে দয়া করে একটু বলে দিবেন। হ্যাঁ, বাংলাটা ইংলিশ ডিকশনারি আছে তো ভাই। আপনি বাংলাটা ইংলিশ ডিকশনারি নিলে বাংলা একাডেমিটা নিয়েন। হ্যাঁ, আচ্ছা। যাতে করে কোনো পাঠক বই পড়ার সময় বিরক্ত না হয়। ওকে, যাতে করে বিরক্ত না হয়। আচ্ছা, এইখানে দেখেন ওই যাতে করে সাথে যদি একটা দন্তান্বয়কারে না থাকে তাহলে সো দ্যাট লিখতে পারবেন। আবার সো দ্যাটটা হলো আমাদের জানা মতে, আমরা সবাই জানি অ্যাফার্মেটিভ, এটাকে লেস্ট দিয়ে লিখলে হয়ে যায় নেগেটিভ, তাই না? এই লেস্ট মানে হচ্ছে যাতে ডট 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 না, তাহলে যাতে তো আসেই, সাথে নয়কারে না আছে, আমরা লেস্ট নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি বিসাইডস, সাবজেক্ট কোনটা? শান্ত পরিবেশ। শান্ত পরিবেশের ইংরেজি বলেন তো একটু। হ্যাঁ, কোয়াইট বলতে পারেন, কাম বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। কোয়াইট এনভায়রনমেন্ট। কোয়াইট না বলে, চাইলে আপনি কোয়াইট না বলে আপনি কি বলতে পারেন? কাম। আরো কি বলতে পারেন? সাউন্ডলেস। ওকে, আচ্ছা, সাইলেন্ট বলতে পারেন, সাইলেন্ট। দেখেন এখানে আমরা কতগুলো শব্দ লিখতে পারি: কোয়াইট, কাম, সাউন্ডলেস, সাইলেন্ট, এনভায়রনমেন্ট। এই যে নিশ্চিত করা হয়। এখন সাইলেন্ট এনভায়রনমেন্ট কিন্তু নিজে নিজেকে দেখেন নিশ্চিত করে না, এটাকে বরং নিশ্চিত করা হয়। তাহলে আমরা লিখব is ensured। এই যে আমাদের কাজ হয়ে গেছে। তাহলে দেখেন কোথায় এনশিওর্ড করা হয়? লাইব্রেরিগুলোতে। কেন করা হয়? পাঠের জন্য। তাহলে আমরা জানি প্রথমে কি লিখবো? আমরা কি প্লেস লিখবো নাকি আমরা রিজন লিখবো? আমরা কোনটা লিখবো? প্লেস। তাহলে এনশিওর্ড কোথায়? লাইব্রেরিগুলোতে। ইন লাইব্রেরিজ। এই যে হয়ে গেছে। কেন? পাঠের জন্য, ফর রিডিং। এই যে আমাদের প্রথম অংশ কাজ শেষ। এইবার সো দ্যাট দিয়েও লিখতে পারবো আমরা, লেস্ট দিয়েও আমরা লিখতে পারবো। তাহলে আমি এই অংশের পরে
একবার আপনাদেরকে সো দ্যাট দিয়ে করে দেই, এই অংশের পরে একবার আপনাদেরকে আমি লেস্ট দিয়ে বাক্যটা ট্রান্সলেট করে দেই। ঠিক আছে? হ্যাঁ লিমন রানা ভাই, ওভাবে লেখা যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে আসেন আমরা লিখতে পারি যাতে করে, আমরা যদি সো দ্যাট বলি, সো দ্যাট যাতে করে কোনো পাঠক পড়ার সময় বিরক্ত না হয়, তাহলে কোনো পাঠক সাথে না আছে, সো দ্যাট যেহেতু লিখছি আমরা লিখতে পারি নো রিডার। হ্যাঁ নো এর পরে চাইলে আমরা সিঙ্গুলারও লিখতে পারি, প্লুরালও লিখতে পারি। হ্যাঁ আচ্ছা, নো রিডার becomes or feels bored। পড়ার সময়, পড়ার সময় আপনি এইভাবে বলতে পারেন while reading অথবা at the time of reading, এটাকে বলতে পারেন while reading, অথবা এই জায়গাটাতেই বলতে পারেন আপনি, আমি একটা ডিফারেন্ট কালার ব্যবহার করি বাবা, ডিফারেন্ট একটা কালার ব্যবহার করি, ধরে নেন লিখতে পারি আমরা এই যে at the time of reading। এগুলো আমি আপনাদেরকে যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে কনভার্ট করা শেখাবো তখন আলোচনা করবো ইনশাল্লাহ। এই বুঝতে পারতেছেন কিনা একটু বলেন আমাকে। হ্যাঁ আচ্ছা, যাতে করে কোনো পাঠক বিরক্ত না হয়, তাহলে দেখেন নেগেটিভ বাক্যে আমরা কি লিখতে পারি, লেস্ট। লেস্ট, লেস্ট নিজেই নেগেটিভ কিন্তু, হ্যাঁ এরপরে নট লিখতে হয় না। লেস্ট এনিবডি অর এনি রিডার। বলতে পারেন স্যার এখানে অ্যানি কেন লিখলেন, কারণ লেস্টের পরে তো আর নো লেখা যাবে না, ঠিক আছে, নো রিডার লেখা যাবে না, আমাকে লিখতে হবে অ্যানি রিডার feels bored। এই দেখেন কাজ হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা এক ভাই লিখছে বোরিং লিখলে কি হবে, না ভাই বোরিং মানে বিরক্তিকর, আর বোর্ড মানে হচ্ছে বিরক্ত, দুটো শব্দের মধ্যে মিনিং এ পার্থক্য আছে, একটা হচ্ছে বিরক্ত আর একটা বিরক্তিকর। আমরা যদি কাউকে বলেন যে দোস্ত তুই অনেক বিরক্তিকর, বলবেন ইউ আর বোরিং, ঠিক আছে। আর কেউ যখন কোনো কারণে বিরক্ত হয়ে যায় আই এম বোর্ড, নট আই এম বোরিং। আমরা যদি বলেন আই এম বোরিং মানে আমি বিরক্তিকর, আর যদি বলেন আই এম বোর্ড আমি বিরক্ত, ঠিক আছে। যাক সুন্দর একটা কথা বলছেন। হ্যাঁ তাহলে আমরা ইনশাল্লাহ এই দুটো করে ফেললাম, ঠিক আছে ডিয়ার। এইবার আসেন পরের অংশটাতে, দেখি এটা আমরা পারি কিনা। এখানে বলা হচ্ছে এখানে দুর্লভ বইগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য যত্ন সহকারে সংরক্ষণ করা হয়। তাহলে সংরক্ষণ করা হয় এটা হচ্ছে ভার্ব, কে সংরক্ষণ করে জানি না, কিভাবে সংরক্ষণ করে, এই কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা জানি ম্যানার পাওয়া যায়, ঠিক আছে। আবারও বলি, যখন আমরা একাধিক অ্যাডভার্ব পাবো, প্রথমে ম্যানার, তারপরে প্লেস, এরপরে ফ্রিকোয়েন্সি, তারপরে টাইম, শেষমেশ রিজন। আমি এটা বারবার না লিখে মুখে বলে দিচ্ছি, ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে ম্যানার পাওয়া যায়। হি ইজ বোরিং যদি বলেন তাহলে সে বিরক্তিকর। জুয়েল ভাই বলেছেন স্যার হি ইজ বোরিং ও তো হয়, হ্যাঁ হয়, কিন্তু মিনিং তো চেঞ্জ হয়ে যায় ভাই। জুয়েল ভাই ধরে নেন আপনি বললেন আপনার একটা ফ্রেন্ডের নাম রানা, আপনি বললেন রানা ইজ বোরিং, মানে কি রানা মানুষটা বিরক্তিকর। রানা বিরক্তিকর মানে রানা নিজে বিরক্ত না, কিন্তু রানারে দেখলে আপনার বিরক্ত লাগে, তার কাজকর্মে আপনি বিরক্ত হন, ঠিক আছে। কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমি খুব বিরক্ত, আপনার কাজকর্ম দেখে আমি খুব বিরক্ত, আই এম বোর্ড, এরকম আর কি। হ্যাঁ আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, দেখেন ভার্বকে আপনি যখন কিভাবে দিয়ে প্রশ্ন করবেন তখন ম্যানার পাবেন, কোথায় দিয়ে প্রশ্ন করলে প্লেস পাবেন, ফ্রিকোয়েন্সি অনেকগুলো প্রশ্ন করা যায়, যেমন কতবার, কতক্ষণ ধরে, কতক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর পর, অথবা কতবার, টাইম হলো কখন, আর রিজন হলো কেন, ঠিক আছে। তাহলে সংরক্ষণ করা হয়, কি সংরক্ষণ করা হয়, দুর্লভ বইগুলো, এই যে সাবজেক্ট। এখন প্রশ্ন করেন তো কেন করা হয়, ফিউচার জেনারেশনের জন্য, এই যে এটা হচ্ছে রিজন, ঠিক আছে। কিভাবে করা হয়, যত্ন সহকারে, কেয়ারফুলি, ওকে। আর এখানে এই যে এটা হচ্ছে হিয়ার, কোথায়, এখানে, কোথায়, এখানে, এটা হচ্ছে প্লেস। তাহলে আমরা পেলাম কি, প্লেস পেলাম, আমরা আর কি পেলাম, আমরা রিজন পেলাম, আমরা আর কি পেলাম, ম্যানার পেলাম, ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা বলতে পারি দুর্লভ বইগুলো। দুর্লভ বইগুলো, দুর্লভের ইংরেজি কি বলেন তো দেখি? নাসিমা বলতেছেন বোর্ড এখানে অ্যাডভার্ব। আপনার হাতের লেখার মতো লেখা হলে 7 দিন না খেয়ে থাকতাম। আল্লাহু আকবার। আমার হাতের লেখা বেশি খারাপ দেখে এই কথা বললেন ভাই? আচ্ছা, ধন্যবাদ। বোর্ড এখানে অ্যাডভার্ব না বাবা। আপনি যদি বলেন যে আই অ্যাম বোর্ড, আহারে বোর্ড অ্যাডভার্ব কেমনে হলো? এটা হচ্ছে আমি বিরক্ত। আমি কেমন? আমি বিরক্ত। এটা অ্যাডজেক্টিভ তো, অ্যাডভার্ব কেন বললেন নাসিমা? ইন্নালিল্লাহ, এটা কি বললেন বাবা? আচ্ছা, ঠিক আছে। এই যে আমাদের ভাই বলছেন রেয়ার, হ্যাঁ রেয়ার বলা যায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখানে দুর্লভ বইগুলোকে বা দুর্লভ বইগুলো তাহলে আমরা বলতে পারি রেয়ার। হ্যাঁ, দুর্লভ জিনিস যেগুলো সেগুলো স্পেশালও বলা যায়। হ্যাঁ, আচ্ছা, রেয়ার বুকস ভবিষ্যৎ প্রজন্মের জন্য যত্ন সহকারে সংরক্ষণ করা হয়। তাহলে দেখেন বই তো নিজে নিজে সংরক্ষণ করে না, সো এটাও দেখেন এই যে আমরা সাবজেক্ট লিখবো প্যাসিভ ভয়েস এম ইজ আর লিখবো প্লাস V3 লিখবো। প্যাসিভ ভয়েস কিন্তু বই নিজে নিজেকে সংগ্রহ করতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? রেয়ার বুকস আর যত্ন সহকারে, কেয়ারফুলি বলতে পারি, উইথ কেয়ার বলতে পারি। ঠিক আছে, দেখেন ম্যানারটাকে মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে লিখলে বেটার হয়। পরেও লিখতে পারেন, আমরা বলতে পারি আর কেয়ারফুলি সংরক্ষণ করা হয়। সংরক্ষণ করার ইংরেজি বলেন, সংরক্ষণ করার ইংরেজি বলেন, খুব সহজ ইংরেজি, কুইকলি দেখি আমাদের সাথে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকেই কমেন্ট করছেন, থ্যাংক ইউ। অরুণিমা বলছিলেন যে স্যার লেস্ট দিলে সাবজেক্টের পরে শুড হবে না। হ্যাঁ, লেস্ট দিলে সাবজেক্টের পরে শুড হয়, এটা সবসময় হয় এরকম না, বুঝতে পারছেন? আপনি মডার্ন ইংলিশে দেখবেন শতবার দেখবেন শুড ছাড়াই ব্যবহার করা হয়েছে। শুড মাইট ছাড়াও অনেকবার লেস্ট ব্যবহার করা হয়। বিশ্বাস না হলে ক্যামব্রিজ এবং অক্সফোর্ড থেকে একটু ঘুরে আসি আমরা, ডিকশনারি থেকে আর কি, তাহলে দেখতে পাবো। হ্যাঁ, আর আপনারা যদি চিন্তা করেন যে না আমি শুড লিখবো, ওকে, সমস্যা নাই। এই যে দেখছেন আমাদের জুয়েল ভাই লেখছে কালেক্ট, আবির ভাই লেখছে রিজার্ভ। এই তো ধন্যবাদ। হ্যাঁ, রিজার্ভ বলতে পারেন, সেভ বলতে পারেন, হ্যাঁ প্রোটেক্ট বলতে পারেন, হ্যাঁ এই তো প্রিজার্ভ বলতে পারেন, গুড, এই তো মাশাআল্লাহ। আর কেয়ারফুলি প্রিজার্ভ, হ্যাঁ রিজার্ভ না, হ্যাঁ প্রিজার্ভ। এই যে দেখেন সংরক্ষণ করা হয়, তাহলে আমাদের ম্যানার হয়ে গেছে প্লেস। তাহলে ম্যানার শেষ, কিন্তু কিভাবে করা হয়? যত্ন সহকারে। কোথায়? এই যে হিয়ার, প্লেস হয়ে গেছে। কেন করা হয়? ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ফর দ্য ফিউচার জেনারেশনস। ওকে, এরপরে যেটা এছাড়াও ইংরেজি কি? বিসাইডস, বিসাইড না কিন্তু বিসাইডস। পাঠকদেরকে আকৃষ্ট করার জন্য, এই যে ভার্বকে প্রশ্ন করেন কেন, রিজন চলে আসছে, পাঠকদেরকে আকৃষ্ট করার জন্য অসংখ্য বই সাজিয়ে রাখা হয়। তাহলে সাজিয়ে রাখাটা হচ্ছে আমাদের জন্য ভার্ব। কি সাজায় রাখা হয়? বই। কে সাজায়? জানি না, এটাও প্যাসিভ ভয়েস বাবা। ঠিক আছে, এটাও প্যাসিভ ভয়েস। আচ্ছা, কোথায়? এই যে দেখেন প্রশ্ন করেন কোথায় সাজিয়ে রাখা হয়? শেলফে। এই যেটা হচ্ছে আমাদের জন্য প্লেস। কিভাবে সেটা এখানে বলা নাই। ঠিক আছে, এছাড়াও অসংখ্য বই, তাহলে অসংখ্য বইয়ের ইংরেজি কি বলা যেতে পারে? অসংখ্য বইয়ের ইংরেজি কি বলা যেতে পারে? অনেক শব্দ বলা যেতে পারে, আমরা লিখতে পারি কাউন্টলেস অথবা নিউমেরাস। অনেকে ম্যানিও বলতে পারেন, আপনি নিজে একবার চিন্তা করেন তো ভাই। হ্যাঁ, কাউন্টলেস এবং নিউমারাস ডেফিনেটলি ম্যানির চাইতে বেটার ইংরেজি না? হ্যাঁ, বলতে পারি আমরা। হ্যাঁ, আচ্ছা, এছাড়াও আচ্ছা, এছাড়াও আসলে বিসাইডস না, পাশাপাশিও বলা যায়, মোরওভার বলা যায়, সমস্যা নাই। মোরওভার, অলসো টু। স্যার আমাদের কয়টা ক্লাস হয়েছে আর কয়টা বাকি আছে? আর যে কয়টা হয়েছে সবগুলো ক্লাস কোথায় পাওয়া যাবে? সামিরা খাতুন, সবগুলো ক্লাস গ্রুপে দেয়া আছে বাবা। একজন বলছেন সেভারেল বুক। সুইটি, সেভারেল মানে হচ্ছে কতিপয়, কয়েকটা, অসংখ্য না কিন্তু। হ্যাঁ, আচ্ছা,
সেভারাল বুকস বলা যাবে না, আমরা এখানে বলবো নিউমেরাস বুকস আর কাউন্টলেস বুকস। সাজিয়ে রাখা হয়, সাজিয়ে রাখার ইংরেজি বলেন দেখি, কে কে পারেন? সাজিয়ে রাখা হয়। সাজানোর ইংরেজি না পারলে বিপদ। আব্দুল হামিদ ভাই বলতেছেন লটস অফ বুকস। হ্যাঁ হ্যাঁ, লটস অফ বুকস ভাই, লট অফ বলা যাবে না, তাহলে বলতে হবে এ লট অফ। আমাদের এক ভাই বলছেন যে লট অফ বুকস, না ভাই লট অফ বুকস হবে না, এটা হবে লটস অফ বুকস অথবা আ লট অফ বুকস, দুইটার মধ্যে যে কোনো একটা। হ্যাঁ, লট অফ না কিন্তু, লটস অফ অথবা আ লট অফ। ওকে, অ্যাডর্ন মানে সজ্জিত করা, ঠিক আছে, গুড, সাজিয়ে রাখা হয়। আচ্ছা, এইখানে দেখেন বইকে আমরা যখন সাজায় রাখি, বইকে আমরা যখন সাজায় রাখি, সেই সাজানোর ক্ষেত্রে আমরা কি করি? আমরা যখন তাকে কোনো কিছু সাজায় রাখি, সেক্ষেত্রে আমরা কি করি বলেন তো, এটাকে কি বলা হয়? হ্যাঁ, ডেকোরেট বলা যায়, ঠিক আছে, ধন্যবাদ, ডেকোরেট বলা যায়। এক ভাই বলছেন অ্যারেঞ্জ, অ্যারেঞ্জও বলা যায়, ডেকোরেট বলা যায়, ঠিক আছে। একজন বলতেছেন অ্যাডজাস্টেড, ডিপ্লয়, না 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 না, এই ডিসপ্লেড, এই তো সুন্দর সুন্দর একটা কথা বলছেন। হ্যাঁ, ডিসপ্লেড বলতে পারেন। তাহলে দেখেন এক ভাই বলছেন ডিসপ্লেড, হ্যাঁ, ডিপ্লয় মানে সাধারণত সৈনিককে নিযুক্ত করা, ঠিক আছে। আচ্ছা, হাসান মাহমুদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই, আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, তাহলে দেখেন, এই তো গুড, সাব্বাস, এই বলতে পারেন ডিসপ্লেড। ওকে, ডিসপ্লেড। হ্যাঁ, শোকেস, এর চমৎকার কথা বলছেন রিফাত, গুড, সাব্বাস, এই তো বাপের বেটা আব্বাস। ডিসপ্লে, এই তো গুড, ধন্যবাদ ধন্যবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো গুড। এবার লেখেন, পুরো বাক্যটা লেখেন, লিখে দেন, এটা পুরোটাকে কমপ্লিট করেন, ফাঁকিবাজি করলে হবে না। লেখেন, আমি তো মার্ক করে দিছি, কুইকলি লিখে ফেলেন। রিজন লিখে দিয়েছি, প্লেস লিখে দিয়েছি, বাকিটা সাজান। কুইকলি, দ্রুত করবেন, পুরো বাক্যটা লিখে দিতে হবে। এই সুইটি, কুইকলি করতে হবে, রিফাত ভাই তাড়াতাড়ি। হ্যাঁ, শোকেস হতে পারে, চমৎকার শব্দ, শোকেস। এই তো গুড। মশিউর রহমান রিফাত, এটা কি করলেন, ক্যাজুয়াল লিখলেন কেন বাবা? অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট, হ্যাঁ, ক্যাজুয়াল লিখছে দেখছেন, ডিসপ্লেড, ডেকোরেটেড। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেছে। এইবার কোথায় সাজানো হয়? শেলফে, অন দা শেলফস। ওকে, এই যে বইয়ের শেলফগুলোর মধ্যে সাজিয়ে রাখা হয়, সাজিয়ে রাখা হয়। কেন সাজিয়ে রাখা হয়? কেন সাজিয়ে রাখা হয় দাদা? টু অ্যাট্রাক্ট দ্য রিডার্স। ওকে ডিয়ার, এই যে মাশাআল্লাহ, দেখছেন, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো জুয়েল ভাই, জুয়েল ভাই সহ অনেকে লিখছেন, থ্যাংক ইউ, চমৎকার লিখছেন। এইবার দেখেন, কাঙ্ক্ষিত বই পেতে অসুবিধা হলে মাথায় রাখবেন, যখন এই যে আমরা ইফ লিখি না, ইফের বাংলাই হচ্ছে লয়কারে লে, অথবা ইফের বাংলাই হলো যদি। যেমন আপনি এভাবে বলতে পারেন, যদি তুমি ডাকো আমি আসবো, না বলে আপনি এটাকে এভাবে কনভার্ট করতে পারেন যে তুমি ডাকলে আমি আসবো। তার মানে ভাই দেখেন, একটা অংশে যখন লে থাকতেছে, তখন ওই অংশটাতে আমরা ইফ ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, কাঙ্ক্ষিত বই খুঁজে পেতে অসুবিধা হলে, কাঙ্ক্ষিত বই খুঁজে পেতে অসুবিধা হলে
তাহলে দেখেন if there is any problem, একবার সহজ করে যদি লেখেন in finding out, find out মানে খুঁজে বের করা, কাঙ্ক্ষিত বই, finding out the desired book or books, দুটোই হতে পারে। if there is any problem in finding out the desired book, যদি কাঙ্ক্ষিত বই খুঁজে পেতে কোনো সমস্যা হয়, কর্মীরা এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, the staff খুঁজে পেতে সহায়তা করে, helps। তা আমরা জানি হেল্পের পরে বেটার হচ্ছে গিয়ে, হেল্পের পরে বেটার হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করা, তবে আপনি চাইলে এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে পারেন, হেল্পস টু, এই টুটা নাও ব্যবহার করলেও পারেন। দেখেন দ্য স্টাফ হেল্পস টু বলতে পারেন, নাও বলতে পারেন, ফাইন্ড আউট দেম, এই দেম বলতে বইগুলোকে বোঝাচ্ছে। এখানে আমাদের কাজ শেষ। ভাই আমরা সাধারণত তাকের উপরে রাখি বই, ঠিক আছে, অন দ্য শেলফ লিখতে পারেন, ইন দ্য শেলফও লিখতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। আর সেলফ না ভাই এটা, হ্যাঁ শেলফ, শেলফ SHELF, এফ থাকলে প্লুরাল বানাতে গেলে VES যোগ করা হয়। যাক মাশাআল্লাহ পারবেন। এইবার আসেন দাদা, আমরা এই যে কারেক্ট ইউজ অফ ভার্ব বা কারেক্ট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেগুলো দিয়েছিলাম, অনেকে এই জায়গাটাতে কট খেয়ে গেছেন। তাহলে আসেন আমরা একটু দেখে নেই। আমাদেরকে ছোটবেলা থেকে একটা রুল শেখানো হয়েছে, হ্যাঁ, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল পড়ে আসছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমরা একটা রুল পড়ে আসছি, সেটা হচ্ছে আমাদেরকে এইভাবে পড়ানো হয়েছে যে এন্ড দ্বারা যুক্ত দুটি নাউন, এন্ড দ্বারা যুক্ত দুটি সমজাতীয় নাউন একই ধারণা দিলে আমরা সেক্ষেত্রে সাবজেক্টটাকে সিঙ্গুলার ধরে নিয়েছিলাম। অন্যদিকে এন্ড দ্বারা যুক্ত দুটি সমজাতীয় নাউন ভিন্ন বা আলাদা ধারণা দিলে সেক্ষেত্রে আমরা ভার্বটাকে প্লুরাল ধরেছিলাম। এটা আজীবন দেখে আসছি আমরা, হ্যাঁ, যেমন আমরা আজীবন জেনে আসছি। এই উদাহরণটা জনম জনম অনেকবার দেখেছেন, হ্যাঁ। আমি একটা এক্সাম্পল দিই, ভিজ মানে হচ্ছে এক্সাম্পল। দেখেন বাবা, ব্রেড অ্যান্ড বাটার, এই যে দেখেন, এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই সমজাতীয় নাউন বলতে কি বোঝায়? সমজাতীয় মানে দেখেন ব্রেড হলো খাবার জাতীয়, বাটারও খাবার, দুটোই কিন্তু সমজাতীয় খাবার। আমরা যখন বলতেছি ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ডেইলি ব্রেকফাস্ট, এই যে দেখেন ভাই, ব্রেড একটা আলাদা জিনিস, বাটার একটা আলাদা জিনিস, তবে তারা সমজাতীয় মানে তারা খাবার। যুক্ত হয়েছে অ্যান্ড দিয়ে, হয়ে যাওয়ার কথা ছিল দে, কিন্তু এটাকে আমরা ইটের সমতুল্য ধরে নিলাম। কেন? কারণ দুটো মিলে একটা খাবারের নাম, একক একটা খাবারের নাম দিচ্ছে, সেটা হলো সকালের নাস্তা। হ্যাঁ, এই সকালের নাস্তা আছে না, সকালের নাস্তা। সো আমরা এখানে ইজ লিখতেছি। অন্যদিকে যদি এরকম থাকতো ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ সোল্ড ইন হিজ শপ, তার দোকানে রুটি এবং বাটার, রুটি এবং মাখন বিক্রি হয়। এইখানে দেখেন রুটি এবং মাখনকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করছি, কিন্তু এই রুটি এবং মাখন কেউ কি একসাথে খায়? সকালের নাস্তা হিসেবে খায়, নাকি দুপুরের খাবার লাঞ্চ হিসেবে খায়, নাকি সন্ধ্যায় বা বিকেলের স্ন্যাক্স হিসেবে খায়, নাকি রাতের খাবার ইংরেজি হচ্ছে সাপার হিসেবে খায়, সেটা আমরা জানি না। এখানে একক না আলাদা বোঝাচ্ছে, সো আমার এই জায়গাটা লিখতে হচ্ছে আর। তাহলে দেখেন, যখন একক বোঝাচ্ছে তখন আমরা ধরে নিচ্ছি সিঙ্গুলার, যখন আলাদা বোঝাচ্ছে তখন আমরা ধরে নিচ্ছি প্লুরাল। তাহলে এই বিষয়টা আমরা অনেক সময় ধরতে পারি না বলেই বিপদে পড়ে যাই। এইবার আসেন, ব্রেড অ্যান্ড বাটার দুটো মিলে যখন আমরা
বলতেছি মাই ফেভারিট ফুড, আমি যখন বললাম আমার ফেভারিট খাবার হচ্ছে গিয়ে ব্রেড এবং বাটার, এইখানে কিন্তু দেখেন আমি বলছি আমার পছন্দের খাবার হচ্ছে ব্রেড এবং বাটার, ব্রেড এবং বাটার। এখন দুর্ভাগ্যের বিষয়টা কোন জায়গায় জানেন, আমরা অনেকে বুঝতেই পারতেছি না রে ভাই, আমি যখন বলছি আমার ফেভারিট ফুড, আচ্ছা আমি কি এটাকে বলছি একসাথে আমার ফেভারিট ফুড, এটা তো আলাদা হইতে পারে। এখন অনেকে বলতে পারেন স্যার কিন্তু ফুডস দেয়া নাই, ভাই ফুড নিজেই প্লুরাল, ফুড শব্দটা নিজেই প্লুরাল, এইটা সোনামণির দলেরা আর হবে। তো দেখেন যারা যারা মানে কি 95% যারা আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা কিন্তু সেই জায়গাটাতে আর লেখেন নাই, ইজ লিখে আসছেন। তবে এটা যদি ব্রেকফাস্ট হতো, ব্রেড এবং বাটার দুটো আলাদা জিনিস, কিন্তু সম্মিলিতভাবে সকালের খাবার হয়ে গেছে, এই জায়গাতে আমরা ইজ লিখতাম। ঠিক আছে, এই পার্থক্যটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কুইকলি জানান তো, এই পার্থক্যটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কুইকলি জানান। আমি যেটা বললাম বোঝা গেছে কিনা বাবা, একটু কমেন্ট করুন তো প্লিজ, কুইকলি কমেন্ট করতে হবে। হ্যাঁ, আমি জানি আপনারা পারবেন ইনশাল্লাহ। ওকে ম্যান, তাহলে হয়ে গেছে। এইবার দেখেন 2/3 অফ দ্য নিউজ, তো আমরা জানি 1/3 2/3 এগুলো হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের ক্ষেত্রে পরের নাউন অনুসারে ভার্ব বসে, নিউজ হলো বাবা সিঙ্গুলার, তাই ভার্বটাও হবে সিঙ্গুলার। এইবার দেখেন যেহেতু পরের অংশে ওয়াজ দেয়া আছে, এখানে ইজ লেখার কোনো সুযোগ নাই, আমাদের অনেক ভাই বোন এখানে ইজ লিখছেন, এটাকে আমরা ওয়াজ ধরবো। 2/3 অফ দ্য নিউজ, সংবাদটার 2/3 3 ভাগের 2 ভাগেই ছিল ফেক, অ্যাজ যেহেতু দেয়ার ওয়াজ নো রেফারেন্স ইন দ্য মেইন আর্টিকেল, মূল আর্টিকেলে কোনো রেফারেন্স ছিল না, এরপরেও হ্যাঁ সেজন্যই আমরা সংবাদটাকে ফলস বলতেছি। এখন দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের অনেক ভাই বোনেরা এই জায়গাটায় ইজ লিখছেন, প্রথম দুইটারে ইজ লিখে আসছেন, অনেকেই দেখছি আমি 95% এই কাজটা করছেন। ঠিক আছে, আচ্ছা এইবার দেখেন মোস্ট অফ দ্য বুকস রিটেন বাই হুমায়ুন আহমেদ ড্যাশ ফেমাস। এখন অনেকে ভাবতেছে যে ভাই হুমায়ুন আহমেদ মনে হয় ফেমাস, বাবারে আমি বলেছিলাম যে মোস্ট অফ, সাম অফ, অল অফ এই শব্দগুলোর পরে, অথবা নো, অল, হ্যাঁ মেজরিটি অফ, হ্যাঁ এই শব্দগুলোর পরে, হ্যাঁ এই শব্দগুলোর পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা অনুযায়ী আমাদেরকে ভার্ব লিখতে হবে। দেখেন এখানে বুকসটা প্লুরাল। এইবার দেখেন এখানে একটা জিনিস উজ্জ্ব আছে, সেটা হচ্ছে উইচ আর রিটেন বাই হুমায়ুন আহমেদ, এই এতটুকু আমাদের এক্সট্রা পার্ট। এখানে হুমায়ুন আহমেদ তো ফেমাস না, অনেকেই দেখলাম হুমায়ুন আহমেদরে ফেমাস বানাই দিচ্ছেন রে ভাই, এটা কোনো কথা? এটা কোনো কথা বলেন? তাহলে এটা হবে আর ফেমাস। এখানে হুমায়ুন আহমেদ ফেমাস না, হুমায়ুন আহমেদ কর্তৃক লিখিত বেশিরভাগ বইগুলো ফেমাস। হ্যাঁ সুইটি লেখছে কি কইলেন স্যার, সারা জীবন ব্রেড অ্যান্ড বাটার ইজ বসায় আসছি। এই তো বাবা ঘটনার তো এটাই। এবার দেখেন দ্য চাইল্ড, চাইল্ড মানে হলো একজন শিশু, এটা সিঙ্গুলার, আর চিলড্রেন মানে অনেকগুলো শিশু। ঠিক আছে, এইখানে দেখেন, এই দেখেন আমরা এখানে বলতে পারি হু ইজ কাটিং, হ্যাঁ এখানে হু ইজটা উজ্জ্ব আছে, কাটিং দ্য ট্রিজ ড্যাশ লুক আনফেড, তাহলে আপনি এটাকে যদি প্রেজেন্ট টেন্সে ধরে নেন আপনি লিখতে পারেন লুকস, পাস্ট টেন্সে ধরে নিলে আপনি লিখতে পারবেন শুধু লুকড, আপনি যদি কন্টিনিউয়াসে ধরেন তাহলে আপনি লিখবেন ইজ লুকিং, যদি পাস্ট কন্টিনিউয়াসে ধরেন তাহলে লিখতে পারবেন ওয়াজ লুকিং। আনফেড অর্থাৎ এই যে গাছ কর্তনরত বা গাছটা কাটতেছেন, মোজাম্মেল ভাই লিখছেন যে সেরা ধরা খাইছি, ধরা আবার সেরা হয় নাকি বাবা? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অর্থাৎ গাছ কাটতেছিল যে ছেলেটা, সেই গাছ কাটা ছেলেটাকে দেখে অভুক্ত মনে হয় যদি বলেন তাহলে লুকস, অভুক্ত মনে হয়েছিল লুকড, অভুক্ত মনে হচ্ছে ইজ লুকিং, অভুক্ত মনে হচ্ছিল ওয়াজ লুকিং, সিঙ্গুলার লিখতে হবে, এটা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, আচ্ছা এইবার যারা যারা লিখছিলেন আমার এখানে একটু কমেন্ট করেন তো বাবা, এই জায়গাটায় 5-এ 5 পাইলেন কে কে, সত্যি করে একটু কমেন্ট করেন, 5-এ কত পেয়েছেন, যারা এক্সাম দিয়েছিলেন 5-এ কে কত পাইছেন, 5-এ 5 কত কে পেলেন,
আর এর অধিক কে পেয়েছেন একটু কমেন্ট করেন তো প্লিজ। আচ্ছা যাক, এইবার আসি ভাই আমার, এইবার আসি আমরা। এরপরে আমাদেরকে দেয়া ছিল ট্রান্সলেট দ্য ফলোইং টেক্সট অর সেন্টেন্সেস ইনটু বাংলা। এবার নিচের সেন্টেন্সগুলোকে বাংলায় কনভার্ট করতে হবে। আসেন ইন্টারেস্টিং ফ্যাক্ট, নিচের সেন্টেন্সগুলোকে বাংলায় কনভার্ট করতে হবে। এই বাক্যগুলো, হ্যাঁ, এই বাক্যগুলো আমাদের অনেক ভাই বোন এটা বুঝবেই না। এরা চিন্তা করবে যে ভাই এইটা কোনো কথা, সেন্টেন্সটাই তো রং। অনেকের ধারণা হবে যে ভাই সেন্টেন্সটাই তো রং, তাহলে আমি মানে কিভাবে কারেক্ট আনসার করব। আসলে এখানে সেন্টেন্সটাকে যারা রং ভাবতেছেন তারা বিপদে আছেন। আচ্ছা, আমাদের আমাদের সাইদ ভাই লিখছেন যে তোমার 3টা হয়েছে, আর সুইটি বলতেছেন 4টা হয়েছে। যাক মাশাআল্লাহ, 4টা মানে খারাপ না, ভালো হয়েছে। 3টাও খারাপ না, মাশাআল্লাহ। আসেন তাহলে আমরা এবার এই বাক্যগুলোর অনুবাদ করে দেখি। কোশ্চেন সেরা ঘুরাইছেন, আমি সবসময় চেষ্টা করি কোশ্চেনগুলোকে একটু ঘুরাই দেয়ার। হ্যাঁ, আচ্ছা তাহলে আসেন বাবা আমরা একটু এই বাক্যটা দেখে নেই। এখানে বলা হচ্ছে রানিং ট্রেনস ইজ এক্সপেন্সিভ। অনেকে ভাববে যে স্যার এই বাক্যটা ভুল, কারণ আমরা আজীবন জেনে আসছি, দেখেন আমরা জেনে আসছি, কি জেনে আসছি, জিরান্ড অথবা ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্ট হিসেবে থাকলে তা সিঙ্গুলার হয়। এখন আবার জিজ্ঞাসা না যে দাদা জিরান্ড আবার কি জিনিস? ভাইরে, জিরান্ড হচ্ছে আইএনজি যুক্ত একটা ভার্ব যেটা নাউনের কাজ করে, এর সাথে আরেকটু কিছু থাকতে পারে। আর ইনফিনিটিভ ফ্রেজটা কি ভাই? 2 + V1 প্লাস বাকি অংশ। যেমন দেখেন আমি বলতে পারি যে টিচিং ইজ মাই হবি, পড়ানো হলো আমার হবি। এখন এই যে টিচিংটাকে আমি জিরান্ড হিসেবে ধরেছি, এটা আমার সাবজেক্ট। এখন আমি যদি বলি টিচিং 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 ইংলিশ অ্যান্ড ম্যাথ। এখন আপনি যদি ভাবেন ইংলিশ এবং ম্যাথ, ভাই ইংলিশ আর ম্যাথ তো আমার হবি না, ইংলিশ এবং ম্যাথ পড়ানোটা আমার হবি। তাহলে এখানে টিচিং অনুযায়ী আমি এখানে ইজ লিখছি। আমি চাইলে এখানে এভাবে লিখতে পারতাম টু টিচ ইংলিশ অ্যান্ড ম্যাথ ইজ মাই হবি। তাহলে এখানে যেটা হচ্ছে, তাহলে দেখেন এই টু টিচ এইটা অনুযায়ী আমার এখানে ইজ লিখতে হতো, বিকজ জিরান্ড এবং ইনফিনিটিভকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরি। ওকে, আচ্ছা শারমিন বেগম ক্লাসটা শেষ করে নেই বাবা। হ্যাঁ, আচ্ছা এইবার দেখেন তো ভাই, রানিং ট্রেনস বাংলা হলো ট্রেনগুলোকে রান করা। এখন রান বলতে যেমন আপনি যদি বলেন যে আমি একটা নতুন ব্যবসা রান করাচ্ছি, রান করা মানে পরিচালনা করা হয় আবার চালানোও হয়, তাহলে আপনি বলতে পারেন যে ট্রেনগুলো পরিচালনা করা, অথবা পরিচালনা করা এতটুকুর পরিবর্তে বলতে পারেন ট্রেনগুলোকে চালানো। এই চালানো মানে গাড়ি চালানো না, হলো ব্যয় সাপেক্ষ। এই হলোটা আমরা না বললে বাক্যের মান বেড়ে যাবে, ব্যয় সাপেক্ষ। ওকে, তার মানে এই জায়গাটাতে আমাদের ট্রেনটা হচ্ছে সাপোর্টিং ওয়ার্ড, সাপোর্টিং ওয়ার্ড আর কি। আর এই যে দেখেন আমাদের রানিংটা হচ্ছে রুট ওয়ার্ড, এই রুট ওয়ার্ডটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরেছি। অন্যদিকে আসেন আমরা যদি বলি রানিং ট্রেনস আর এক্সপেন্সিভ, তখন ট্রেনস অনুযায়ী আমরা, ট্রেনটা হলো আমাদের সাবজেক্ট আর হচ্ছে সেই অনুযায়ী ভার্ব আসছে। রানিং শব্দটা আমাদের এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আসছে, তাহলে আমরা বলবো এই রানিং মানে হলো চলমান, চলমান। তাহলে আমরা এখানে কি বলবো যে চলমান ট্রেনগুলো,
চলমান ট্রেনগুলো হলো, এই হলো বললে বাক্যের মান কমে যায়, আমরা এটা বলবো না, ঠিক আছে, আমি এটা কেটে দিলাম, ব্যয় সাপেক্ষ বা ব্যয়বহুল। বুঝেছেন কিনা বাবা একটু কমেন্ট করুন তো, মারাত্মক একটা জিনিস শিখছেন কিন্তু। হ্যাঁ, আর এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন প্লিজ দয়া করে আমাদের লাইভটা একটু শেয়ার করে দিন। হ্যাঁ স্যার, জিরান্ডের অর্থ কেমন হয়? জিরান্ডের অর্থ আমরা এর আগেও বলেছিলাম। হ্যাঁ, জিরান্ডের অর্থ হচ্ছে ভার্বের অর্থ যা, জিরান্ডের অর্থ তা। আহসান হাবিব, খেয়াল করেন, আপনি যখন বলেন ইট, ইটের বাংলা হলো খাওয়া। হ্যাঁ, কিন্তু আপনি যখন সাবজেক্টের সাথে ব্যবহার করেন, এই খাওয়াটাকে বলা হয় রুট মিনিং। আর আমরা যখন সাবজেক্টের পরে লিখি তখন আমরা লিখি মডিফাইড মিনিং। যেমন এমনিতে বলেন খাওয়া, কিন্তু মডিফাইড মিনিং এ হয়ে যায় এটা খাই, খাও, খায়। যেমন আপনি যখন বলেন, ইট, তখন হয়, তখন হচ্ছে গিয়ে খাওয়া বলি আমরা। এখন আপনি যখন বলেন আই ইট, তখন আপনি কি বলেন যে ভাই জানেন আমি না খাওয়া। মানুষ বলবে কি অশ্লীল কথা বলিস, তুই খাওয়া হবি কেন? আপনি কি কখনো বলবেন যে ভাইয়া আমি খাওয়া? খাওয়া বলবেন না। তার মানে রুট মিনিং আমরা সাবজেক্টের পরে লিখি না, আমরা এখানে বলি খাই। কিন্তু যদি এটা জিরান বা ইনফিনিটিভ হয়ে যায়, যেমন আপনি যদি বলেন ইটিং, অথবা আপনি যদি বলেন টু ইট ইজ এসেনশিয়াল ফর অল, এইবার হচ্ছে দেখেন এতটুকুর মিনিং হচ্ছে খাওয়া। তখন আপনি বলবেন খাওয়া হলো, বলতে হয় না, সবার জন্য আবশ্যক, না খেলে মানুষ বাঁচে না। এই দেখেন খাওয়া হয়েছে। ঠিক আছে স্যার, এই ধরনের ট্রান্সলেশনগুলো কোথা থেকে নিয়েছেন? ভাই এই ধরনের ট্রান্সলেশনগুলো আমি ওই নিজে থিঙ্কিং করে বের করছি সুইটি। হ্যাঁ, এগুলো আমি নিজে থিঙ্কিং করে বের করছি। ওই যে একটা এর মধ্যে দুটো হচ্ছে কি আমি কোন জায়গা থেকে নিয়েছি ঠিক মনে পড়তেছে না, ওইটার সাপেক্ষে চিন্তা ভাবনা করে করে বের করছি, বুঝছেন। আজকে আপনারা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, এই কোশ্চেনটা করতে আমার অলমোস্ট 2.5 ঘন্টা লাগছে। হ্যাঁ, তাহলে দেখেন এই যে রানিং ট্রেনস আর রানিং ট্রেনস দুটোই আমরা একসাথে দেখতে পাচ্ছি। এখানে রানিংটা ছিল অ্যাডজেক্টিভ, তাহলে দেখেন চলমান ট্রেনগুলো ব্যয় সাপেক্ষ। এইবার দেখেন ফ্লাইং প্লেনস, প্লেনকে ফ্লাই করা, আর চ্যালেঞ্জিং, এখানে আর দিয়ে সাবজেক্ট কি হয়েছে, প্লেন হয়ে গেছে। তাহলে আমরা কি বলবো? প্লেনগুলোকে উড়ানো। আমরা কি বলবো? প্লেনগুলোকে উড়ানো। এখন বাবা এই যে উড়ানো বললে শুনতে কেমন যেন লাগে, আপনি বলতে পারেন যে প্লেনগুলোকে মেইনটেইন করা। স্যার 3-এর এ এবং বি এর অর্থ আবার বললে ভালো হয়। এটা বললাম তো, আমি তো লিখে দিয়েছি ভাই। 3-এর এই যে এর অর্থ ট্রেনগুলো চালানো বা পরিচালনা করা ব্যয় সাপেক্ষ। শহীদ ভাই এটা কি বললেন ভাই? নাসিমা বলতেছেন যে এমন করে কখনো ভাবি না। এই তো মাশাআল্লাহ, এই যে দেখেন আপনারা আমার কাছে 1500 টাকা দিয়ে একটা কোর্স করতেছেন, আপনারা যদি অন্তত এইভাবে ভেবেও অনুবাদ করতে পারেন, আমি মনে করি ইনশাল্লাহ অন্তত আপনার 500 টাকা সার্থক। ঠিক আছে, ঠিক আছে, আমি আমি আপনাদেরকে টোটাল হচ্ছে 8টা বাক্য এভাবে ব্যাখ্যা করতেছি, দেখেন ইনশাল্লাহ মজা পাইবেন বাবা। আচ্ছা তাহলে দেখেন, প্লেনগুলোকে ওড়ানো, বা বলতে পারেন প্লেনগুলোকে চলমান রাখা, প্লেনগুলোকে পরিচালনা করা। এই যে সুন্দর করে এক ভাই বলছেন পরিচালনা করা, এই যে প্লেনগুলোকে পরিচালনা করা। আর মানে হচ্ছে হলো। হ্যাঁ, আমরা এই হলো বলবো না। হ্যাঁ, চ্যালেঞ্জিং, এই চ্যালেঞ্জিং এর বাংলা কি বলা যায় বলেন তো? হ্যাঁ, চ্যালেঞ্জিং শব্দটা নিজেই এখন বাংলা বলতে পারেন। প্লেনগুলোকে এই যে রানিং রাখা বা পরিচালনা করা বা প্লেনগুলোকে ওড়ানো চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং মানে কি? ঝুঁকিপূর্ণ বলা যায়। ঠিক আছে স্যার, এখানে আর ইউজ করলে মিনিং কি হবে? টেলিং লাইজ ইজ আ গ্রেট সিন। না না, ওইখানে তো হবে না মনির ভাই, সব বাক্যে তো এই কাজ করতে পারবেন না, তাহলে তো আমরা সবগুলোই করতে পারতাম। নূরে আলম বলতেছেন লেখা স্পষ্ট নয়। বলেন কি ভাই, লেখা কি স্পষ্ট নয়? লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে তো ভাই? নূর আলম ভাই লেখা তো ক্লিয়ার দেখা যাচ্ছে, এই যে আমি মোবাইলে চেক করতেছি। হ্যাঁ, আমার সামনে হচ্ছে গিয়ে এই যে চ্যালেঞ্জিং। হ্যাঁ, চমৎকার একটা শব্দ বলছেন, কঠিন। কঠিন, এই যে আমরা বলতে পারি
কঠিন। আচ্ছা, তারপরে দেখেন ফ্লাইং প্লেনস, প্লেনগুলোকে ফ্লাই করা বা প্লেনগুলোকে ওড়ানো। এইবার আমরা বলবো এইখানে ফ্লাই মানে কিন্তু ওড়ানো, তাহলে আপনি উড়োজাহাজ বা প্লেনগুলোকে ওড়ানো ওড়ানো হলো, এই হলো বলতে নাই, ঠিক আছে? ওড়ানোটা সহজ নয়, চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং, কষ্টসাধ্য। যে কষ্ট সাধ্য অথবা কঠিন অথবা জটিল। বাবারা আশা করি বুঝছেন, এখানে ফ্লাইং রে সাবজেক্ট ধরা হয়েছে, এখানে প্লেনস কে সাবজেক্ট ধরা হয়েছে। এই তো ফয়েজ ভাই দুঃসাধ্য। নূর আলম ভাই বলতেছেন যে আপনার হাতের লেখার কথা বলছি। ভাই আমার হাতের লেখাও দেখা যাচ্ছিল। এই ভাই চ্যালেঞ্জিং সবসময় প্রতিযোগিতামূলক না ভাই। হ্যাঁ মনির ভাই, চ্যালেঞ্জিং দিয়ে সবসময় প্রতিযোগিতামূলক না ভাই। নূর আলম ভাই আমার এইভাবে কট খাওয়াই দিলেন, আমার হাতের লেখা স্পষ্ট নয়, তাই না ভাই? আরে আজকে মনে হয় বউ আমার একটু ফেয়ার এন্ড লাভলি দেয় নাই রে ভাই। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমরা পরের বাক্যগুলোতে চলে যাই। এইবার আসেন, এখানে বলা হচ্ছে ভিজিটিং প্লেসেস ইজ ফান। এখানে বলা হচ্ছে ভিজিটিং প্লেসেস আর ফান। হ্যাঁ, তাহলে দেখেন তো ওস্তাদ মুরব্বী, এইখানে ভিজিটিংটারে আমরা সাবজেক্ট ধরেছি বলে ইজ নিলাম, এখানে প্লেসেস রে সাবজেক্ট ধরেছি বলে আর নিয়েছি। সিমিলারলি হান্টিং ডগস আর হান্টিং ডগস ইজ, তাহলে এখানে হান্টিংটারে সাবজেক্ট ধরে ইজ, এখানে ডগসটাকে সাবজেক্ট ধরে আর। তাহলে দেখেন তো আমরা যদি বলি ভিজিটিং প্লেসেস, প্লেসটারে বাদ দেন, ভিজিটিং ইজ ফান। ফান মানে কি? আনন্দদায়ক, চমৎকার, মজাদার, ঠিক আছে? সি এবং ডি এর অ্যান্সার তো সেম হলো। এই সি এবং ডি এর অ্যান্সার কিভাবে সেম হলো ভাই? সি এবং ডি এর অ্যান্সার তো কখনোই সেম হয় নাই, আপনি বুঝতে ভুল করছেন অথবা হয়তো। আচ্ছা তাহলে এবার দেখেন, আমরা এখানে প্লেসেসটাকে বাদ দেই, জিরান ধরে নিলাম আমরা, সাবজেক্টটা যেহেতু ইজ আছে আমরা ভিজিটিংটারে ধরবো। তাহলে ভিজিট মানে হচ্ছে পরিদর্শন করা, বেড়াতে যাওয়া। হ্যাঁ, প্লেসেস মানে স্থান বা কোনো জায়গা। তাহলে দেখেন ভিজিটিং প্লেসেস, প্লেস মানে একটা না অনেকগুলো জায়গা। তাহলে আপনি বলতে পারেন বিভিন্ন জায়গা, বলতে পারেন বিভিন্ন কোথা থেকে আসছে, ওই যে প্লুরাল বিভিন্ন, এই শব্দটা চাইলে ব্যবহার করতে পারেন। অথবা বলতে পারেন জায়গাগুলো ভিজিটিং। ভিজিট মানে কি? পরিদর্শন করা, বেড়াতে যাওয়া, জায়গাগুলোতে বেড়াতে যাওয়া হলো, এই বারবার বলতেছি ভাই, হলো বলতে নাই, হলো ফান, আনন্দদায়ক, জায়গাগুলোতে বেড়াতে যাওয়া আনন্দদায়ক। আমার হাতের লেখা বুঝতে কষ্ট হলে শুনে শুনে একটু খাতায় লিখে নিন। আর এখানে দেখেন ভিজিটিং প্লেসেস, প্লেস অনুযায়ী আসছে। তাহলে ভিজিটিং প্লেসেস মানে হচ্ছে দর্শনীয় স্থান বা বেড়াতে যাওয়ার স্থান, ভিজিটিং প্লেস। তাহলে আপনি বলতে পারেন দর্শনীয় স্থান, দর্শনীয় স্থানগুলো, অথবা বলতে পারেন বেড়াতে যাওয়ার জায়গাগুলো, আপনার কাছে যেটা ভালো লাগে, দর্শনীয় স্থানগুলো, অথবা বলতে পারেন বেড়াতে যাওয়ার, অথবা বলতে পারেন দূর। আহা, সবসময় খালি এটা র বানাই দিচ্ছি, ইস। তাহলে আমরা বলতে পারি বেড়াতে যাওয়ার জায়গাগুলো, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা বলেন। তাহলে দেখেন দর্শনীয় স্থানগুলো বা বেড়াতে যাওয়ার জায়গাগুলো হলো বলতে নাই, বারবার বলতেছি, আনন্দদায়ক বা আকর্ষণীয়। এইবার দেখেন ডগস আর ডেঞ্জারাস, কুকুরেরা ভয়ঙ্কর। কোন কুকুরেরা? হান্টিং। এখানে হান্টিং মানে হলো শিকারী। তাহলে আপনি বলবেন শিকারী কুকুরেরা হলো, হলো না বললেও চলে, ভয়ানক। এইখানে দেখেন ডগসটারে বাদ দেন, হান্টিং মানে শিকার করা। কি শিকার করা? কুকুর শিকার করা।
তাহলে আপনি বলতে পারেন কুকুর শিকার করা বা কুকুরগুলোকে, এগুলোকে না বললে চলে, কুকুরগুলোকে বা কুকুর শিকার করা হলো, অথবা বলতে পারেন হচ্ছে ভয়ঙ্কর অথবা ভয়ানক। আই হোপ বুঝে ফেলেছেন ইনশাল্লাহ। সাবজেক্ট কি ইচ্ছা মতো ধরা যায়? নুর আলম ভাই এটা কি বললেন ভাই? হ্যাঁ, সাবজেক্ট ইচ্ছা মতো ধরবেন কেন ভাই? সাবজেক্ট ইচ্ছা মতো ধরা যায় না। এখন আপনার ইচ্ছা হলেই কি আপনি এখানে প্লেসেসটা সাবজেক্টের ইজ লিখবেন নাকি? তাই বাক্যের অর্থ মিলতে হবে তো ভাই। সাবজেক্ট ইচ্ছা মতো ধরবেন কেন? সাবজেক্ট কি ইচ্ছা মতো ধরা যায় বলেন? আমার মন চাইলো আর আমি বলবো শাহিন ধরে ফেল, ধরা যাবে না। এখানে বুঝা শোনা ধরতে হবে ভাই। এখানে সাবজেক্ট ইচ্ছা মতো ধরলে তো আমি ভার্বের পরেরটারও সাবজেক্ট ধরতে পারি। ঠিক আছে ভাইজান? যাক, ধন্যবাদ নুর আলম ভাই প্রশ্ন করার জন্য, জাযাকাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ এই পর্যন্ত বুঝে ফেলাইছি। এইবার আসেন ভাই, আপনি যখন এই যে হোয়াট ইজ লেখার পরে কোনো একটা ব্যক্তি লিখবেন, হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর মাদার ইত্যাদি ইত্যাদি যখন বলবেন, তখন এই হোয়াট দিয়ে সাধারণত পেশা জানতে চাওয়া হয়। হোয়ার ইজ শি, এখানে বাংলা হলো তার পেশা কি, তার পেশা কি। আপনি বলতে পারেন শি ইজ আ ডক্টর। ওকে ওকে ডিয়ার। আব্দুল হামিদ ভাই বলতেছেন আর ইউ ম্যান অর রোবট? কেন ভাই, রাগ করে বলছেন নাকি আব্দুল হামিদ ভাই? আচ্ছা, এবার দেখেন গিভেন হিজ ওল্ড এজ। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো গুরু, এই গিভেনটা এখানে প্রেপোজিশন, গিভেন হিজ ওল্ড এজ। নুর আলম ভাই, আমার ক্লাসটা শেষ হওয়ার পর আরেকবার দেখে নিন, ইনশাল্লাহ বুঝতে পারবেন নুর আলম ভাই। হ্যাঁ, এরপরও যদি বুঝতে না পারেন আমাকে এই যে আমাদের এই পেজে আপনি একটা নক দিয়েন, এটা নিয়ে আমার আরো ভিডিও বানানো আছে, আপনার সাথে ব্যাখ্যা করব। অথবা নুর আলম ভাই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একটা নক দিয়েন, আমি আপনার সাথে আরো ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। ওকে ভাই, দেখেন গিভেন হিজ এজ, এটাকে আপনি বলতে পারেন, এই গিভেন শব্দটা একটা প্রেপোজিশন, এটার অনেক রকমের বাংলা হতে পারে। এটার বাংলা আপনি বলতে পারেন বিবেচনায়, অথবা সত্ত্বেও বলা যায়। তাহলে দেখেন বৃদ্ধ বয়স সত্ত্বেও হি ইজ ফাস্ট এনাফ, সে যথেষ্ট দ্রুত। ওকে, আচ্ছা তাহলে দেখেন রিফাত জিজ্ঞেস করতেছে স্যার এটার ফিউচার টেন্স কি হবে? রিফাত ভাই একটা ইন্টারেস্টিং তথ্য দেই, আপনারা তো আবার রাগ করবেন। দেখেন মডার্ন ইংলিশে, আধুনিক গ্রামারে ফিউচার টেন্স বলতে কিছু নাই, বুঝছেন? আধুনিক গ্রামারে ফিউচার টেন্স বলতে কিছু নাই। খুব অদ্ভুত মনে হচ্ছে না? ইসরাফিল ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ইসরাফিল ভাই আপনি কেমন আছেন ভাইজান? তাহলে দেখেন আমরা কি বলতে পারি, তার বৃদ্ধ বয়সের তুলনায় সে যথেষ্ট ফাস্ট বা দ্রুত গতির। আবার সে ফাস্ট মানে আপনি বলতে পারেন সে যথেষ্ট এগিয়ে আছে, হি ইজ ফাস্ট। ওকে, এই ছিল হলো গিয়ে ঘটনা আর কি। বয়স হওয়া সত্ত্বেও সে যথেষ্ট দ্রুত। হ্যাঁ সুইটি, এভাবে বলতে পারেন। মনির ভাই স্যার আপনি এত কিছু মাথায় রাখেন কি করে? ভাই এগুলো মাথায় রাখা লাগে না ভাই, আপনি জাস্ট প্র্যাকটিস করতে থাকলে আল্লাহর রহমতে অটোমেটিক্যালি মাথায় চলে আসবে ভাই। এই পৃথিবীর দেখেন হাজার হাজার কোটি কোটি জিনিস আপনি মনে রাখছেন, আল্লাহ আপনার আমার ব্রেনে যেই পরিমাণ আসলে ক্ষমতা দিয়েছে, পৃথিবীর সবগুলো বই আপনি আমি নিয়ে নিতে পারবো ব্রেনে, ইনশাল্লাহ সমস্যা হবে না, বুঝছেন? বাট আমরা আসলে আমাদের ব্রেনের যতটুকু কাজে লাগানোর, আমরা তো ততটুকু কাজে লাগাতে পারি না ভাই, বুঝতে পারছেন তো? এই বিষয়টাই ছিল মূলত আমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচের আজকের প্রশ্নোত্তর আর কি। আপনাদের মধ্যে কোনো ভাই বোন যদি থাকেন যারা এখনো আমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাতে যুক্ত হতে চাচ্ছেন, তারা চাইলে যুক্ত হতে পারেন। আমাদের টোটাল 10টা ক্লাস হয়ে গেছে, ক্লাস হবে 50+, হ্যাঁ 50টার উপরে ক্লাস হবে। যারা এখনো চাইতেছেন ভর্তি হতে, আপনারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারেন। হ্যাঁ, আমাদের যে ক্লাস হয় শনি, সোম এবং বুধবার রাত 9:30 থেকে। এইটাতে NTRCA বলেন, BCS বলেন, যে কোনো জায়গায়, ঠিক আছে, যে কোনো রিটেন এক্সাম আপনি একদম ইনশাআল্লাহ শতভাগ কাভার করতে পারবেন। ইভেন শুধু মানে রাইটিং না, রিডিংটাও কাভার হয়ে যাবে। স্পেশালি যারা আইএলস এক্সাম দিবেন আর কি, প্রি আইএলস হিসেবে আমাদের এই কোর্সটা করলে
আপনার আইএলটিএস এর রিডিং রাইটিংটাও কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আর এছাড়াও যারা আছেন যে চাচ্ছেন যে না ভাই আমার রাইটিং এর দরকার নাই, আমি বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রামার শিখতে চাই, সেক্ষেত্রে আমরা একবারে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থেকে শুরু করে ড্যাংলিং মডিফায়ার পর্যন্ত, মানে হাইয়েস্ট লেভেল অফ গ্রামার যেগুলো আছে আর কি, রাফ অ্যান্ড টাফ, সবগুলো আমরা আলোচনা করতেছি। 22 ডিসেম্বর আমরা এই কোর্সটা চালু করেছিলাম। এখানেও টোটাল আমাদের 10টা ক্লাস হয়ে গেছে। এখানে ক্লাস হবে অলমোস্ট 36 থেকে 40টা। এটা রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 10টায় ক্লাস হয়, 1000 টাকা কোর্স ফি। চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। এই যে দেখেন আজকের পরীক্ষা, মানে আজকের ক্লাসটাতে আপনারা দেখতে পেয়েছেন যে আমি ট্রান্সলেশনগুলো কিভাবে বেসিক ওয়েতে ধরে ধরে করিয়েছি। হ্যাঁ স্যার আমার কমেন্ট পড়েন না কেন? ভাই শত শত কমেন্ট আছে সজীব ভাই, আপনার কমেন্ট পড়ি না কেন? আপনি আমার ভাই যে, এই জন্য কমেন্ট পড়ি না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, আমরা একবার চেষ্টা করি বেসিক থেকে ধরে ধরে ধাপে ধাপে। আপনি বাংলাদেশে অনেক ট্রান্সলেশনের বই পাবেন, কিন্তু এতটা বেসিক থেকে কেউ জীবনেও বোঝায় না। কেন বোঝায় না জানি না। তারা ধরে নেয় যে আমাদের বেসিক হয়তো ঝকঝকা ফকফকা একদম ক্লিয়ার, তাই তারা দেখায় না, শেখায় না। বাট আমরা তো আটকে যাই ভাই, বুঝতে পারছেন তো? এই আর কি। সো যারা ওই আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচটাতে বা গ্রামার ব্যাচটাতে যুক্ত হতে চাচ্ছেন, আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের ইন্টারমিডিয়েটের একটা রানিং ব্যাচ চলতেছে, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, যে কেউ চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারে। তাহলে আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। নেক্সটে আমি আবারও চেষ্টা করব আপনাদের সাথে আকর্ষণীয় চমৎকার বিষয়টা নিয়ে, যাতে আপনাদের সাথে আরও চমৎকার কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, যেই বিষয়গুলোতে আপনি হয়তো ভাবেনও নাই, কিন্তু এরকম একটা গ্রামাটিক্যাল বা এরকম একটা রাইটিং বিষয়টা চলে আসছে। যেমন এই যে দেখেন ভিজিটিং প্লেসেস দুটোই ফান, মাঝখানে ইজ এবং আর। এই বিষয়গুলো জানতে হলে আমাদের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। সবার সাফল্য কামনা করছি। উইশিং ইউর অলরাউন্ড সাকসেস। আসসালামু আলাইকুম, আদাব, তারা।